বিসিবি যখন তাকে মনে করবে যে হি ইজ রেডি টু প্লে, তখন আমরা তাকে নিয়ে একটা প্ল্যান করব। এখন সাকিবের ইস্যুটা হচ্ছে ন্যাশনাল ইস্যু। অ্যাকচুয়ালি ন্যাশনাল টিম এমন একটা প্ল্যাটফর্ম, যখন যে প্লেয়ারগুলো আসবে আমাদের কাছে আমরা শুধু তাদেরকে নিয়েই ট্রেন্ড আপ করবো। যেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের ক্রিকেটাররা কিন্তু ফিট, আনফিট আমি বলবো না, ওরা ফিট। যে প্রবলেমটা হয় খেলতে খেলতে প্লেয়াররা আনফিট হয়ে যায়। কিন্তু এত সিরিজ, এত খেলার মাঝখানে প্লেয়াররা যে ফিটনেস টপ আপ করবে এই সুযোগ খুব একটা বেশি থাকে না। এই প্রথম আমরা এটা চালু করলাম যে কোনো একটা বছরে 3-4 বার একটা করিডোর বের করে, সেটা 6 দিন থেকে 10 দিন পর্যন্ত হতে পারে। তো এরকম করিডোর বের করে যেন ফিটনেস টপ আপ করা যায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেখানে ওভারলোড দিয়ে ওদেরকে আবার আগের জায়গায় ফিরে আনা যায়, ঠিক আছে, সেটা আমরা চেষ্টা করছি। আর তারই ধারাবাহিকতায় আমরা এবারে ক্যাম্প করলাম 6 দিনের। এটা যদিও 10 দিনের হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা তো জানেন যে সামনে সিরিজ আছে। সিরিজের কাছাকাছি সময়ে খুব একটা বেশি লোড আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না, ওভারলোডিং অ্যাপ্লাই করতে পারবো না, তাহলে ওদের স্কিল থেকে সরে যাবে, আলটিমেটলি পারফরমেন্সের দিক দিয়ে এফেক্ট করবে। যেহেতু সিরিজের এখনও 10-12 দিন সময় আছে, সেজন্য আমরা ওভারলোড দিয়ে চেষ্টা করেছি যে একটা প্লেয়ারদেরকে ফিটনেস একটা লেভেল পর্যন্ত নিয়ে আসতে। কিছু ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করার চেষ্টা করেছি। যেমন আমরা চেয়েছি যে ফ্যাট পার্সেন্টেজ যেন একটা প্লেয়ারের 20%-এর নিচে থাকে। তো আমাদের কিছু প্লেয়ারের ফ্যাট পার্সেন্টেজ এরকম 30% হয়ে গিয়েছিল, যে ওই করিডোর মিস করার ফলে যেটা ধরুন ফিটনেসের যে সারা বছরের একটা, এই যে এখন যেরকম করলাম সেরকম আসলে আগে হয়তো না, দেখে এই জিনিসগুলো হয় নাই। তো এখন আস্তে আস্তে এই ক্যাম্পের পরে আশা করি এটা 25%-এ নামবে। আস্তে আস্তে এটা আমরা বিলো 20-র নিচে নামানোর চেষ্টা করবো, আলটিমেটলি গোল আমাদের এটা। আর লঙ্গার ভার্সন ক্রিকেটারদের জন্য যেটা হচ্ছে যে এটা কন্টিনিউ চলমান, যেহেতু টেস্ট খেলাটা আমাদের ওয়ানডে খেলার মতো না। যেমন আমরা প্রচুর ওয়ানডে ম্যাচ খেলতেছি, T20 খেলছি, টেস্টটা অনেক দিন পর ওদের ট্রেনিং করার একটা থাকে, মানে করিডোর থাকে, বা ওটা আমরা অলরেডি ঠিক করে ফেলছি কোন সময় ওদের নিয়ে আমরা ফিটনেস করব। তো ওদের ফিটনেস ট্রেনিংটা চলমান থাকবে। তবে সামনে যেহেতু আমাদের টেস্ট ম্যাচও আছে, সেই হিসাবে আমরা এই ফিটনেস ক্যাম্পটাকে আমরা একদম প্রপারলি লোড দিয়ে ওদেরকে টেস্ট খেলার মতো রেডি করে ফেলছি। এই টেস্ট খেলার পর আমরা টেস্ট প্লেয়ারদের চিন্তা করব ওদেরকে কীভাবে লোডিং আস্তে আস্তে বাড়ানো যায়। ওয়ানডে প্লেয়ারদের এটা আমরা মেনটেন করার চেষ্টা করব। তবে আমরা চেষ্টা করতেছি আরেকটা করিডোর বের করতে, যেখানে আমরা এই ধরনের ফিটনেস ট্রেনিং করতে পারি 10 থেকে 12 দিন। দেখেন, আমাদের আমরা স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ, আমাদের বিভিন্ন ধরনের ট্রেনিং মডিফাই করতে হয়। তো এই স্পোর্টস মাস্ক প্রথমে আমি তানবীরের জন্য এনেছিলাম। তানবীর আমাদের লেফট আর্ম স্পিনার, তানবীরের জন্য। তো ও প্রথমে ইউজ করে নেয়, তারপর এটা আমি ইউজ করা শুরু করি। মূলত আমার প্ল্যান হচ্ছে যে প্লেয়ারটা ইনজুর্ড না, মানে যে প্লেয়ারটা রানিং করতে পারতেছে না, তাকে তো আমার রানিং করাইতে হবে। তো এটা কীভাবে করানো যায়? আপনি যদি হাফ অ্যান আওয়ার একটা প্লেয়ারকে রানিং করাতে না পারেন কোনো একটা ইনজুরির কারণে, বা তার নি পেইন বা হ্যামস্ট্রিংয়ে কোনো সমস্যা, ওই প্লেয়ারকে যদি কোনোভাবে যদি আপনি হাফ অ্যান আওয়ার হাঁটাইতে পারেন স্পোর্টস মাস্কটা পরে, তাহলে কিন্তু সিমিলার কাজ হয়। মানে আমি রানিং করাইলাম না, কিন্তু স্পোর্টস মাস্কটা ব্যবহার করে আমরা রানিংয়ের পরে ওইটুক কন্ডিশন করাই ফেলাম। এখন কীভাবে এটা কাজ করে? মূলত এটা হাই অ্যালটিটিউড মাস্ক। আপনি অনেক উপরে গেলে আপনি ব্রিথ নিতে পারবেন না। এই মাস্কের কাজ হচ্ছে আপনাকে ব্রিথ নিতে দিবেন, আপনি অনেক কষ্ট করে ব্রিথ নিতে হবে। আর ব্রিথ যখন আপনি না নিতে পারবেন, তখন কি হার্টের ক্যাপাসিটি বাড়বে, হার্টের লোড নেওয়ার ক্ষমতা বাড়বে। হ্যাঁ, তো আমরা এই জিনিসটা ক্রিয়েট করার চেষ্টা করছি। এখানে অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। ধরেন হার্টের লোড বাড়লে আপনার যদি ব্লাড সার্কুলেশন বাড়ে, হার্ট যদি বেশি পাম্প করে, আপনার 85%-এর উপরে যখন হার্ট পাম্প করতে থাকবে, লোড যদি বাড়ে, তাহলে আপনার যেটা হবে কি, আমি বলছি ট্রেনিংয়ের ব্যাপারটা কিছু হচ্ছে কি, আপনার হার্ট রেট যদি 85%-এর উপরে থাকে, 85% উপরে থাকলে কিন্তু তখন ফ্যাট রিডিউস হতে থাকে, তার নিচে থাকলে কিন্তু ফ্যাট রিডিউস হবে না। এই মার্চ সামটাইম হার্টের উপরে প্রেশার ক্রিয়েট করে এমনভাবে যে আপনার ব্রিথ নিতে দেবে না, আপনার ব্লাড প্রেশার বাড়বে, আপনার হার্ট রেট বাড়বে, 85% উপরে চলে যায়। আমি এখন 85% হার্ট রেট করতে গিয়ে আমার হয়তো 5টা রাউন্ড দিতে হবে। হয়ারে যদি আমি মাস্ক পরে ওকে একটা রাউন্ড দিই, তার 85% হার্ট রেট উঠে যাবে। তার মানে আমি অল্প সময়ের মধ্যে ওরা মাস্ক পরে আমার কাজটা আদায় করতে পারছি। হ্যাঁ, সেই জন্য সে মাস্কটা অ্যাপ্লাই করো। আমি ফার্স্টে 2-3 জনকে এটা অ্যাপ্লাই করতে বলছি, ওরা এটা বেটার ফিল করেছে। এখন সমস্ত প্লেয়াররাই বলতেছে যে এই মাস্ক আমরা ব্যবহার করতে পারি কিনা। আমরা সামনে চেষ্টা করব যে সমস্ত প্লেয়ারদের স্পেশাল কন্ডিশনিংয়ের জন্য এটা করা যায় কিনা। বাট এইটাই হচ্ছে যে ব্যাখ্যা, যে আপনার এই স্পোর্টস মাস্ক আমরা যেটা ব্যবহার করছি
সেটা হলো একান্তই এটা হচ্ছে যে যেসব প্লেয়ারদেরকে আমরা মাঠে দৌড়াইতে পারতেছি না কোনো এক কারণের জন্য তাদেরকে স্পোর্টস মাস্ক পরা দিচ্ছি, যাতে আমার কাজটাও হইলো, অন্যদিকে মাস্কও আমরা ব্যবহার করলাম, ঠিক আছে, হার্টের ক্যাপাসিটি বাড়লো। অ্যাকচুয়ালি ন্যাশনাল টিম এমন একটা প্ল্যাটফর্ম, যখন যে প্লেয়ারগুলো আসবে আমাদের কাছে আমরা শুধু তাদেরকে নিয়েই ট্রেন্ড আপ করবো। তবে আমরা প্ল্যান দেই যে কোন কোন প্লেয়ার আসতেছে, মানে পাইপলাইনের যে কথাটা বলেন ওইসব প্লেয়ার। এখন সাকিবের ইস্যুটা হচ্ছে ন্যাশনাল ইস্যুস, ঠিক আছে, এই বিষয়ে যেটা হচ্ছে যে সাকিবের সিলেকশনের জন্য মোটামুটি অ্যাভেলেবল, এটা আমরা শুনছি সবখানে। হ্যাঁ, এইটা তো আমিও অনেক কথা শুনি বিষয়গুলো, কিন্তু কথা সাকিব কবে আসবে কি করবে সেটা নিয়ে আমি আগের থেকে কোনো প্ল্যান পরিকল্পনা আমাদের তরফ থেকে, মানে আমি আমার তরফ থেকে এখনো সাজাতে পারিনি। সে যখন দেশে আসবে, বিসিবি যখন তাকে মনে করবে যে হি ইজ রেডি টু প্লে, তখন আমরা তাকে নিয়ে একটা প্ল্যান করব। সাকিব নিশ্চয়ই দেশের বাইরে থাকলেও ও ইন্টারন্যাশনাল স্টার, সে তার ফিটনেস মেনটেন করে। আমি কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে ফলো করার চেষ্টা করি, ওদের কি দিচ্ছি আমি সেটা আসলে যতটা বড় কথা, আমি ফলো করার চেষ্টা করি। সাকিব কিন্তু প্রতিনিয়তই আমি দেখলাম যে ট্রেনারের সাথে অ্যাক্টিভিটি চলতেছে, আমি এগুলো খেয়াল করি সবসময় যে আমাদের কোন পার্সোনালি কথা হয় কখনো? না, আপাতত পার্সোনালি কথা হয় না, বিভিন্ন অকেশনে হয়তো হাই হ্যালো হয়, খুব একটা বেশি আসলে হয় না। কিন্তু ওইটাই মূলত বিষয়, সাকিব যখন দেশে আসবে, সব ক্রাইটেরিয়া ফুলফিল করে যখন আসবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন মনে করবে হি ইজ রেডি টু প্লে আর রেডি ফর দ্য সিলেকশন, টাইমটা অনেক কম থাকবে, যেটা আপনাদের ফিটনেসের একটা ব্যাপার থাকে, যেটা নিয়ে কাজ করতে হয়। সো তাকে তো এখন থেকে মনিটর করাটা খুব বেশি স্বাভাবিক আমার কাছে মনে হয়। হ্যাঁ, আপনি ঠিক বলছেন, মনিটরিং করাটা বিষয়, কিন্তু কথা হলো সাকিবরা আমরা এখানে থাকলে যা মনিটর করব তার থেকে বেশি মনিটরিংয়ের উপরে সাকিব আছে, ঠিক আছে, সে নিজের থেকে। আমাদের প্লেয়াররা কিন্তু আপনারা অনেকেই বলে যে আমাদের প্লেয়াররা সেফ রেসপন্সিবল না, হয়তো ফিটনেসে ভালো নয়, তারা কিন্তু আসলে তাদের এখন আমি দেখতেছি যে তারা ফুড সম্পর্কে সচেতন, তারা ট্রেনারের সাথে আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখে, তারা ফিজিওর সাথে সবসময় টাচে থাকে, সবসময় একজন ফিজিওর আন্ডারে থাকে। তো এই জিনিসগুলো এখন গ্রো করতেছে। আর সাকিবের মধ্যে এগুলো আমি দেখছি যে ওর ফিটনেস ট্রেনার আছে, পার্সোনাল ফিজিও আছে, নিউট্রিশন আছে, এভরিথিং। সো আমার মনে হয় না যে সাকিব ওইখানে ট্রেনিং ফ্যাসিলিটিস কম পাচ্ছে। আমার ধারণা সে যেদিন আসবে সে তখন প্রপার ফিট, না আবার ডেটা নাই। বলারদের ব্যাপারটা হচ্ছে যে বলারদের নিয়ে আমরা সবচেয়ে বেশি কনসার্ন, বিশেষ করে বলারদের বিষয় নিয়ে আমরা চেষ্টা করতেছি। বলারদের ওদের প্রিওরিটাইজেশন প্ল্যান করা হয়েছে, কে কখন খেলতেছে, কে কখন বেরোবে, কে কখন রিহ্যাবে চলে যাবে, এই ধরনের স্ট্রং একটা প্ল্যান করা হচ্ছে, ঠিক আছে। আপনি ধরেন ফর এক্সাম্পল একটা ফাস্ট বোলারকে আপনারা জেনে থাকবেন যে আমরা বোলিংয়ে একটা মেথড দিই যে 2-4-7 একটা থাকে, যে সপ্তাহে 7 দিন 2 দিনের বেশি বোলিং করা যাবে না। এই মেথডে আমরা যাওয়ার চেষ্টা করতেছি। একটা বলার হয়তো 2টা সিরিজ খেলবে, পরপর 3টা সিরিজ যদি সে খেলে, তাইলে আমরা হয়তো কোচের সাথে আলোচনা করবো যে তাকে তার পরের সিরিজ তাকে না খেলা, এটা ডিলোডিং পিরিয়ডে নেওয়া যায় কিনা, তাকে রিহ্যাব করা আবার রেডি করা যায় কিনা। এখন একটা ফাস্ট বোলারকে আপনি কন্টিনিউ খেলাতে সে একসময় ইনজুরিতে পড়বে, আর ইনজুরি পরে 5 মাস বাইরে থাকার থেকে আমার মনে হয় এইটা ভালো যে সে যখন ইনজুরিতে পড়বে তার ঠিক আগ মুহূর্তে তাকে আইনে রিহ্যাবে আবার রেডি করে নিয়ে আমরা টিমের জন্য দেবো। তাহলে কি আমাদের কোনো বলার ইনজুরিতে থাকবে না। আমরা এটাই চেষ্টা করতেছি যে ওদের প্রিওরিটাইজেশন প্ল্যান করা হয়েছে, কখন কোন সময়টাতে কি করবে, ওদের ফুড কি হবে স্পেশালি। কারণ আমি নর্মালি পার্সোনালি ফাস্ট বোলারদের নিয়ে কাজ করতে পারি, মানে পছন্দ করি। সেকেন্ড থিং হচ্ছে যে ওদের তো আমরা অনেক আগের থেকে কোন দিন কত বল করবে এটা আমরা অলরেডি আগের থেকেই মানে আমাদের প্ল্যান থাকে, আমাদের লেখা থাকে, এবং কি প্লেয়াররাও মেসেজ পেয়ে যায় কোন দিন কত বল করবে। আমার মনে হয় যে বলাররা ফিজিক্যালি এখন অনেক বেশি ফিট আছে, খেলার জন্য ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ফিট আছে। আর আমরা যদি এভাবে চলতে পারি, আমি আশা করি যে বলারদের আর কোনো ইনজুরি নিয়ে কোনো সমস্যা হবে না। স্কিল ক্যাম্পের ব্যাপারে এগুলো সব কোচেস এখনও আসলে ডিসিশন অন মাই সাইড। কালকে আমার যেটা চাওয়া ছিল, ঠিক আছে, সেটা হলো 6 দিনের একটা স্ট্রং টাফেস্ট ক্যাম্প, ঠিক আছে, সেটা আগামীকালকে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে ওনারা ডিসিশন নিবে যে আমাদের যারা হেড কোচ আছেন তারা বসবেন, ঠিক আছে, আমাদের কন্ডিশনিং হয়তো একটা হবে যে মানে কোঅর্ডিনেশন মিটিং যেটাকে বলে, হ্যাঁ, এটার পরে ডিসিশন হবে আসলে কি হতে যাচ্ছে সামনে, ঠিক আছে। এই মুহূর্তে আমার কাছে এর থেকে বেশি আসলে কিছু নাই। থ্যাংক ইউ।